স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারতের আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া পর্যন্ত লং মার্চ করছে বিএনপির ৩ সংগঠন, নেতা কর্মীদের ঢল। এখনো ভারতের জিম্মায় ধরে নিয়ে যাওয়া ৭৯ বাংলাদেশি জেলে ট্রলার সহ প্যারাদ্বীপের কাছে অবস্থান। বছর প্রতি ৯% ইনক্রিমেন্ট মানতে নারাজ শ্রমিকদের একাংশ, সাভারে ২০টি কারখানায় ছুটি ঘোষণা। এবারে বিস্তারিত। ভারত নিজেদের গণতান্ত্রিক দেশ দাবি করলেও প্রতিবেশী দেশে গণতন্ত্র চায় না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীর নয়াপল্টনে সকালে ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত লং মার্চ উদ্বোধনকালে তিনি মন্তব্য করেন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে বিএনপির ৩ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। লং মার্চ শুরুর আগেই জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে বাংলাদেশকে রক্ষা করবো ইনশাল্লাহ। আগামীতে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করবো, সংগ্রাম করবো। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হলেও আশপাশের দেশে গণতন্ত্র চাই না। আমরা রক্ত দিয়ে এসে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দিব। আমরা দিল্লির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের মধ্যে নেই। লং মার্চ নয়াপল্টন থেকে যাত্রা শুরু করে ফকিরাপুল ইত্তেফাক মোড়, টাইনবোর্ড, চিটাগং রোড, কাঁচপুর মোড়, তারাবো, বরফা, ভুলতা, গাউসিয়া, চনপাড়া, মাধবদ্বীপ, পাঁচদোনা, শাহীপ্রতাপ, ভেলানগর, ইটখোলা, মার্জাল, বারুইচা হয়ে ভৈরব পৌঁছায়। এরপর ভৈরবে পথসভা করে আখাউড়া স্থলবন্দরে হবে সমাপনী সমাবেশ। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, লং মার্চের সবশেষ তথ্য জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত নাবিল। রিফাত, লং মার্চ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? আখাউড়া পৌঁছানোর পর সেখানে কি কর্মসূচি রয়েছে? কি কর্মসূচি জানাবেন? জি, আমি এখন আছি আপনার সমাবেশস্থলে। আপনার আখাউড়া স্থল বন্দরের যে ইয়ার্ডটি আছে সেখানে মূলত সমাবেশের আয়োজন করা হয়েছে। ঘণ্টাখানেক আগে মূলত ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য জায়গা, দেশের বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দরা পৌঁছাতে শুরু করেন। পরে ঘণ্টাখানেক আগে মূলত আপনার এই লং মার্চের শেষে যে সমাবেশটি সেটি শুরু হয়েছে। এখনো আমি দেখতে পাচ্ছি যে হাজার হাজার গাড়ি এবং হাজার হাজার নেতাকর্মী পায়ে হেঁটে গাড়িতে করে বিভিন্নভাবে তারা সমাবেশস্থলে পৌঁছার চেষ্টা করছেন। দীর্ঘ প্রায় ৫-৬ কিলোমিটার রাস্তা জুড়ে আসলে তারা চলাচল করছেন। তো সমাবেশস্থলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যে নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন তারা মূলত একটি কথাই বলছেন যে তারা চাচ্ছেন যে বিদেশের জন্য কোনো প্রভুত্ব না থাকে, বিদেশে তারা বন্ধুত্ব চান, সমমর্যাদা সম্পন্ন বন্ধুত্ব চান। তারা চান বাংলাদেশ ভারতকে শ্রদ্ধা করবে, ভারত বাংলাদেশকে শ্রদ্ধা করবে। এই ভিত্তির উপর যেন বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সম্পর্কটা এগিয়ে যায়। এছাড়া তারা বলছেন যে তারা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কোনো ধরনের আঘাত, কোনো ধরনের অমর্যাদা তারা মেনে নেবেন না। মূলত কিছুদিন আগে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর থেকেই এই বিষয়ে উত্তেজনা শুরু করার পর বিএনপি এই লং মার্চের আয়োজন করলো। এখনো পর্যন্ত আসলে হাজার হাজার নেতাকর্মী এখনো যাচ্ছে এবং আমি দেখতে পেয়েছি তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। ইতিমধ্যে সমাবেশস্থলে প্রায় ২০ থেকে ৩০ হাজার নেতাকর্মী সেখানে অবস্থান করছেন। প্রথমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, তারপর ঘণ্টাখানেক আগে মূলত এই সমাবেশটি শুরু হয়। যেভাবে নেতাকর্মীরা যাচ্ছেন এবং উৎসাহ উদ্দীপনা, সমাবেশটি এখনো চলছে এবং আরো বেশ কিছু সময় পর্যন্ত চলবে বলে আমরা ধারণা করছি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সমাবেশস্থল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ নাবিল। আখাউড়া থেকে লং মার্চের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত নাবিল।
ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমিতে ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক কর্মশালার সমাপনী অধিবেশনে তিনি কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা তা সংস্কার কমিশনের কাজ শেষে উদ্যোগ নেওয়া হবে। এবার কেওআই স্টিল চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে যাওয়া জেলে ও দুটি নৌযানের ছবি প্রকাশ করেছে ভারতের কোস্টগার্ড। মঙ্গলবার রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত মোট 3টি ছবি প্রকাশ করা হয়। এতে আটক হিসাবে 78 বাংলাদেশি নাবিকের কথা উল্লেখ রয়েছে। পোস্টে বলা হয়, ভারতীয় সমুদ্র সীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার দুটি সহ 78 নাবিককে আটক করা হয়েছে। নাবিক সহ ট্রলার দুটি প্যারাদ্বীপের কাছে নেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের খুলনা অঞ্চলে মাছ ধরার সময় গত রবিবার রাতে ৭৯ জন নাবিক ও জেলে সহ এফভি মেঘনা 5 ও এফভি লায়লা 2 নামের মাছ ধরার দুটি নৌযান ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এফভি মেঘনা 5 ফিশিং জাহাজের ব্যবস্থাপনা পরিচালক জানান, সরকার এখনও তাদের কোনো কিছুই জানায়নি, তবে তারা নিজস্ব ব্যবস্থাপনায় খবর নেওয়ার চেষ্টা করছেন। মেরিটাইম পুলিশ আছে, ওদের হাতে ওই কোস্টগার্ডে আমাদের যারা ক্রুজ আছে সবাইকে ওদের হাতে সাপোর্ট করছে। ওনাদেরকে নামাই নিয়ে গেছে এখান থেকে, দুটোটা শিপ থেকে। গভর্নমেন্টের পক্ষের যারাই এটার মধ্যে ইনভলভ আছেন ওনাদের কাছে আর্জি, যে প্রার্থনা যে একটু যদি তাড়াতাড়ি করে যাই করতেছেন এবং আমাদেরকে যদি একটু ডেইলি আপডেটটা করেন যে আপনাদের পক্ষ থেকে আমাদের মালিক পক্ষকে যে আসলে কি অবস্থায় আছে, তাহলে আমাদের জানতেও সুবিধা হয়, আমরা ওই হিসাবে ইনিশিয়েটিভ নিব। এবং যারা ক্রুজ আছে এবং ওনাদের যেই ফ্যামিলি মেম্বাররা যারাই আমাদের সাথে যোগাযোগ করতেছেন ওনাদেরকে একটু আশ্বস্ত করে একটু সুযোগ হবে আমাদের। ধন্যবাদ। চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় শঙ্খ নদের 2 তীরের চাষ হচ্ছে 3 মৌসুমে সবজি, তবে ফলন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ চাষিরা। উপজেলা কৃষি অফিসের দাবি, কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছেন কৃষি কর্মকর্তারা। তখনও ভোরের আলো ফোটেনি, কুয়াশা ভেদ করে শঙ্খ নদ বেয়ে ছুটে আসছে একের পর এক সবজি ভোজাই নৌকা। একটি দুটি নয়, ঘণ্টা খানেকের মধ্যে অর্ধশতাধিক নৌকা এসে ভিড়ল দোহাজারে রেল স্টেশন সংলগ্ন ঘাটে। কোনোটিতে মূলা, কোনোটিতে ফুলকপি বা বেগুন। ভোর থেকে মাত্র 4 থেকে 5 ঘন্টায় এ ঘাটে বেচাকেনা হয় অন্তত 50 লাখ টাকার সবজি। কিন্তু কোথা থেকে আসছে এত সবজি? উত্তর মিলবে শঙ্খ নদীর 2 তীরে। চন্দনাইশ উপজেলার ধোপাচড়ি, বৈলতলী, বড়মা এবং সাতকানিয়ার বিভিন্ন গ্রামের কৃষকরা বিস্তীর্ণ সবুজ মাঠে সবজি চাষ করেন। আগাম সবজির ফলন ভালো হওয়ায় খুশি প্রান্তিক কৃষকরা। ক্ষেত থেকে তুলে আমরা পাইকারি ব্যবসায়ী আমাদের ক্ষেতের ওখানে যাই, বাজারে যাই, বাজার থেকে আমরা মালগুলো ওদেরকে সাপ্লাই দিয়ে দিই। আমরা ব্যবসা করে আমাদেরও লাভবান হচ্ছে, তারপর হচ্ছে যে যারা ক্ষেত করতেছে ওনারাও লাভবান হচ্ছে, আর আমাদের সবজিগুলো হচ্ছে একদম টাটকা। সবজি উৎপাদন বেচা কিনেও বেশি ওর আল্লাহ দিলে আর নির্দিষ্ট কিনে আর পাইকারি বেশি দিয়ে। আর সবজির দাম দেশে মধ্যে সরা দাম আছে, দেশে কেজি 200 টাকা বড় কিনে, আর 200 150 120 টাকা বড় কিনে। আমিলাইশ, নলুয়া, চরতি, ধর্মপুর সহ বিভিন্ন ইউনিয়নের সবজি চাষিরা তাদের সবজি নিয়ে ছুটে আসেন শঙ্খ নদীর চরে। এরপর এসব সবজি যায় সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন বাজারে। দক্ষিণ চট্টগ্রামের সবজি ভান্ডার খ্যাত শঙ্খচরের মাটি সবজি চাষের জন্য বেশ উর্বর ও উপযোগী হওয়ায় সব ধরনের সবজি চাষ হয়। শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা 2257 হেক্টর, আমাদের এখন পর্যন্ত 850 হেক্টর আমাদের অর্জন হয়েছে। আমাদের বিশেষ করে দোপাচড়ি, দোহাজারি, কাঞ্চনাবাদ, হাসিমপুর, বৈলতলী ইউনিয়নের সবজি হয়ে থাকে। আমরা আশা করি আমাদের যে লক্ষ্যমাত্রা অর্জন হয়ে আমাদের আরো অতিরিক্ত চাষাবাদ করা সম্ভব হবে। শঙ্খ নদীর তীরবর্তী গ্রামগুলোর প্রায় 7,500 কৃষক শঙ্খের তীরে সবজি চাষ করেন। সবজি হয় বর্ষায়, শীতের আগে
এবং ভরা শীতে। রুনা আনসারে, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। নাফ নদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর পুরোপুরি দখলে নিয়েছে। এরপর থেকে এ আদেশ জারি করা হয়। এ অবস্থায় বন্ধ রয়েছে মাছ শিকারও। সেন্ট মার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি জানান, মঙ্গলবার রাতে কোস্টগার্ডের পক্ষ থেকে ট্রলার চলাচলে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি ও কোস্টগার্ড টহল জোরদার রয়েছে। সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট ৯% প্রত্যাখ্যান করে তা ১৫% করার দাবি জানিয়েছে পোশাক শ্রমিকরা। এ নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দিলে আশুলিয়ার অন্তত ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শিল্প পুলিশ জানায়, বুধবার সকালে আশুলিয়ার নরসিংহপুর সহ আশপাশের এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করেন। পরবর্তীতে ওই এলাকার অন্তত ২০টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। শ্রমিক অসন্তোষে কোনো ধরনের সংঘর্ষ বা ভাঙচুরের ঘটনা না ঘটলেও বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও পিকআপ এবং মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নারী শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হন আরও ৬ জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগরে ১২ ঘরিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাইক্রোবাসের চালক পাভেল মিয়া, আরোহী ফজিলাতুন্নেসা ও রাইসা নামে এক শিশু। পুলিশ জানায়, কুমিল্লাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর সহ উত্তরাঞ্চলে শীত বাড়ায় চাহিদা বেড়েছে লেপ তোশকের। ফলে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তুলা ও কাপড়ের দাম বাড়ায় এবার লেপ তোশকের দাম কিছুটা বেশি। শীতের আগমনে চাহিদা বাড়ছে লেপ তোশকের। ফলে ভিড় বেড়েছে লেপ তোশকের দোকানগুলোতে। দিনাজপুর শহরের চুরিপাটি এলাকায় লেপ তোশকের দোকানগুলোতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। রাত 10টা 11টা 12টা 1টা পর্যন্ত কাজ করি। এখন ব্যস্ত আছি, এই যে এখন পড়তেছে 2-4টা কাজ। প্রচুর শীত পড়তেছে, লেপ একটা প্রয়োজন লাগবেই। কমফোর্ট কম্বল এগুলা দিয়ে শীত যায় না। দিনাজপুরে প্রতি কেজি কাপাস তুলা ৩০০ থেকে ৩৫০ টাকা, শিমুল তুলা ৪০০ থেকে ৪৫০ টাকা, আঙ্গুরি তুলা ১২০ থেকে ১৫০ টাকা এবং ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জুট তুলা। কারিগররা জানান, তুলার সাথে দাম বাড়ছে লাল শালু কাপড়েরও। ফলে বেড়েছে লেপ তোশকের দামও। দাম মোটামুটি আগের বারের চেয়ে একটু বেশি আছে। জাজি মাছের তোশক আছে, যেমন গার্মেন্টস তুলা আছে, ব্লেজার তুলা আছে, আঙ্গুরি তুলা আছে, এগুলো দিয়ে তৈরি করে। ওই একেবারে খুব বেশি না, গত হয়তো সেগুলো সিলাই ১৪-১৫০০ টাকা, এবার ১৫০ টাকা বেশি। এই অবস্থায় কেউ কেউ পুরনো লেপ তোশক নতুন করে তৈরি করছেন। আমার একটা বালিশের জন্য তুলো প্রয়োজন, ওর মধ্যে আরো নতুন করে কিছু তুলো জোড়া দিব। এটা লেপ প্রতি বছর হয় না, এটা লেপ ৪-৫ বছর যায়। মোটামুটি টুকটাক বিক্রি হচ্ছে, আগামীতে আরো হয়তো একটু বেশি হবে। তোশক একটা লেপ আমাকে বানাই দাও, আমার জন্য বানাইলাম, বুড়া মানুষ। ঠান্ডা যত বেশি পড়বে লেপ তোশক বিক্রি তত বাড়বে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। দীপ্ত, বার্তা কক্ষ। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে না দিলেও তার অনুপস্থিতিতেই বিচার সম্ভব। এছাড়া প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহায়তার বিষয়টি সরকার বিবেচনায় নিতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। আর চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার সম্পন্ন করতে প্রস্তুত তারা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার করতে ২০১০ সালে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে সময় আসামিপক্ষে বিচার কাজে অংশ নিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী ব্রিটিশ নাগরিক টবি ক্যাডম্যান দেশে আসেন। তবে আইনি জটিলতায় তিনি বিচার কাজে অংশ নিতে পারেননি। এবার জুলাই-আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার কাজ শুরু হয়েছে। এই বিচারে রাষ্ট্রপক্ষে আইনি সহায়তা দিতে সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে আবারও বাংলাদেশে এসেছেন টবি ক্যাডম্যান।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সাথে বৈঠকে তিনি ট্রাইব্যুনালের কাজের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেন টবি ক্যাডম্যান। আনুষ্ঠানিক অভিযোগের পর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে অনুরোধ জানাতে পারে। ভারত যদি ফেরত না পাঠায় তাহলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে। প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা সেটি পরবর্তীতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বলেন, আসামিপক্ষও চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন। এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি। একইভাবে আপনারা জানেন যে আমাদের আইনে আমরা সেটাও করেছি যে ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন। জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনা ছাড়াও তার সরকারের সাবেক মন্ত্রী, এমপি সহ অর্ধশতাধিক নেতা, আমলা, সামরিক ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রবাসী সহ প্রাপ্তবয়স্ক সবাইকে অন্তর্ভুক্ত করে নতুন ভোটার তালিকা করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশনে তিনি দাবি জানান। জামাতের আমির বলেন, দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার অপচেষ্টা করছে। তবে ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে দেশের মানুষ পরোয়া করে না। ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। ছাত্র জনতার এই ত্যাগের মর্যাদা দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। বলেন, দুর্নীতিমুক্ত ও ন্যায় বিচার সমৃদ্ধ দেশ গড়তে দলমত ও ধর্মের ঊর্ধ্বে উঠে সবাইকে এক থাকতে হবে। রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া। এবারকার এই যুদ্ধটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শুধু দেশবাসী করে নাই, প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমানতালে আমাদের সাথে যুদ্ধ করেছেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল, তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, বাশার আল আসাদকে দামেস্ক থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জানান, বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে বাশার আল আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে নেওয়া হয়। সিরিয়ায় গত রবিবার বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। বিদ্রোহী যোদ্ধাদের মাত্র 12 দিনের অভিযানে ওই দিন ভোরের দিকে ঘনিষ্ঠ মিত্রদেশ রাশিয়ায় পালিয়ে যান তিনি। সিরিয়ায় গেল 48 ঘন্টায় অন্তত 480টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সিরীয় নৌবাহিনীর 15টি জাহাজে হামলা চালিয়েছে ইসরায়েল। এ বিষয়ে তেল আবিব এক বিবৃতিতে জানায়, সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্রের মজুতগুলোতে আঘাত করা হয়েছে। সন্ত্রাসীদের হাতে অস্ত্র যাওয়া ঠেকাতে হামলা চালানো হয় বলে দাবি করা হয় বিবৃতিতে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছে। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে 5 দিনের সফরে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কক্সবাজার সমুদ্র সৈকতে আজ প্রদর্শন করা হয় ট্রফিটি। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সকাল 11টা থেকে ক্রীড়াপ্রেমীদের জন্য ট্রফিটি উন্মুক্ত করে দেওয়া হয়। বিকেল 3টা পর্যন্ত চলে ট্রফির প্রদর্শনী। চ্যাম্পিয়ন্স ট্রফি সরাসরি দেখা ও ছবি তোলার সুযোগ পেয়ে আনন্দিত সাগর পাড়ের লোকজন ও পর্যটকরা। ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারের পর এবার হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য বাংলাদেশের। তৃতীয় শেষ ম্যাচে কাল ক্যারিবীয়দের মুখোমুখি হবে সফরকারীরা। সেন্ট কিটসে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। প্রথম ওয়ানডেতে 5 উইকেটে এবং দ্বিতীয়টি 7 উইকেটে হারায় 10 বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় রঙিন পোশাকে এই পরাজয় তাদের। 2014 সালের পর উইন্ডিজের সাথে 4 বারের দেখায় প্রত্যেকবারই সিরিজ জিতেছিল বাংলাদেশ। দীপ্ত সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো আরও একবার। ভারতের আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া পর্যন্ত লং মার্চ করছে বিএনপির 3 সংগঠন নেতাকর্মীদের ঢল। এখনো ভারতের জিম্মায় ধরে নিয়ে যাওয়া ৭৯ বাংলাদেশি জেলে ট্রলার সহ প্যারাদ্বীপের কাছে অবস্থান। প্রতি বছর
বছর প্রতি 9% ইনক্রিমেন্ট মানতে নারাজ শ্রমিকদের একাংশ, সাভারে 20টি কারখানায় ছুটি ঘোষণা। এই ছিল এখনকার মতো। আমাদের পরের বুলেটিন সন্ধ্যার সংবাদ 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে।